আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে গুরুত্বারোপ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের। মাত্র 5 মাসে সরকারকে ব্যর্থ বলা অসহিষ্ণুতার পরিচয় মন্তব্য ফখরুলের। 5 মাসও হয়নি এই সরকার, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে। সরকার কতটা সফল সে রায় দেবে জনগণ, বললেন জামায়াত আমির। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন। সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন, আমি একবারও বিশ্বাস করি না, এখনো বিশ্বাস করি না। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের মেনে নেবে না জনগণ, মন্তব্য সালাহউদ্দিনের। শেখ হাসিনা ফিরলে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান আইনমন্ত্রীর। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছে ছাত্রদল ও ছাত্র শিবির। পেশি শক্তির রাজনীতি ফেরত আনা হচ্ছে শিক্ষাঙ্গনে, পাল্টাপাল্টি অভিযোগ। তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টা ব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। সিলেটে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেল 9 জনের। বগুড়ায় একই জায়গায় পৃথক দুর্ঘটনায় নিহত 9 স্বজনদের শোকের মাতম। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেখতে দর্শনার্থীদের ঢল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে যান অনেকে। অলরেডি টিকিট কাটা হয়েছে, যারা টিকিট কাটে তারাও ভিতরে ঢুকতে পারতেছে না। তারা একটা পরিবেশ সুন্দর করতো যে এখানে টিকিট কাটে, এই গেট দিয়ে লোক ঢুকতেছে, ওই গেটে টিকিট কাটে, তাও তো তারা করতেছে। আমার মনে হয় সরকারের উচিত একাধিক গেট রাখা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনীনা হাসান। সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই, সত্য লিখলে কেউ সাংবাদিকদের আয়না ঘরে নেবে না। টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনারে এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি আরও বলেন, 5 মাসে এই সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি ফ্যাসিবাদী আচরণের শামিল। এদিকে কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন এডিটর্স কাউন্সিলের সদস্যরা। গণমাধ্যমকে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেয়। রাজধানীর একটি হোটেলে ছিল টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সেমিনার, যার প্রতিপাদ্য টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা। টেলিভিশন সম্পাদকদের পাশাপাশি অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী। উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। সেমিনারে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন তোলেন, সরকার তো বর্তমানে চাপ দেয় না, তাহলে নিজেরা কেন সেন্সরশিপ করেন? সত্য লিখলে আয়না ঘরে নেওয়া হবে না বলেও জানান তিনি। আপনি তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা এটা লিখলেন না কেন বা দিলেন কেন? তখন তো আপনারা একদিন বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না বা আয়না ঘরে দিয়ে দেবে না। রাইট দ্য ট্রুথ। বিরোধীদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, মাত্র 5 মাস না যেতেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা ফ্যাসিবাদী আচরণের শামিল। আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছেন তারা এক হয়ে যান। কর্পোরেট ব্যবসার স্বার্থে সাংবাদিকতাকে ব্যবহার না করার আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী। স্বাধীনতা আছে কি নাই, সরকার নিয়ন্ত্রিত কি নিয়ন্ত্রিত না, এখন কিন্তু এটা শিফট হয়ে গেছে যে whether it is productive responsibility or not। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত
এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনারে যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ তৌহিদুল ইসলাম বলেন, সাংবাদিক বলে সবকিছু মাপ এমন মনে করার কোনো সুযোগ নেই। ভালো সাংবাদিকতা দিয়েই নিজেদের টিকিয়ে রাখতে হবে। অনেকে জিজ্ঞেস করে যে যমুনা টেলিভিশনের ভূমিকা কি ছিল বা কি হয়েছিল, ওটা আসলে ছিল একদমই ট্রাস্ট। মানুষ বিশ্বাসের জায়গাটাই বিশ্বাস করেছিল যে ওরা যেটা দেয় এটা মোটামুটি ঠিক তথ্যটাই দেয়। আমি 5 আগস্টের বা ওই সময়টার কথা বলছি, বা তারও আগে থেকে আপনি যদি জিনিসটা দেখেন। সো এই ট্রাস্টটা একদিনে অর্জন করা যায় না। আসলে সময় বদলানোর মানে এই না যে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বা আমরা এটা নিয়ে আর ভাববো না। আমরা যেন এখনো ওই দায়িত্বশীলতার জায়গাতেই থাকি। আমি সাংবাদিক বলে আমার জন্য সবকিছু মাপ, আমরা যেন সেটা মনে না করি। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রের প্রাণ গণমাধ্যম, জনগণকে গুজব থেকে রক্ষা করা সংবাদকর্মীদের দায়িত্ব। এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। সাংবাদিক কবল থেকে সাংবাদিকতা বাঁচাতে প্রকৃত সাংবাদিকের একটা তালিকা হওয়া উচিত। নিজের শুদ্ধিকরণ করতে পারি তাহলে কিন্তু আমি সরকারকে প্রশ্ন করতে পারবো। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া রিলেশন তৈরি হলে আমার একটু অ্যাটলিস্ট দক্ষ সাংবাদিক তৈরি হবে। সেমিনারে সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে গুরুত্ব দেন বক্তারা। বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা হলে অনেক সংকট কেটে যাবে। গণতন্ত্রের জন্য এই ক্ষেত্রে আর্থিক বিষয়টিও আমাদের ভাবনায় নেওয়া দরকার। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাটে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই অভিযোগ তোলেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেতা। বাগেরহাট সার্কিট হাউসে শুক্রবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। ইলেকশনের পরে আমাদেরও 4 জন লোককে খুন করা হয়েছে, এটা তো আমরা আশা করি নাই। সম্প্রতি আরো কিছু ঘটনা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে। আবার হবিগঞ্জে এনসিপির সাথে একটা ঘটনা ঘটেছে। এগুলোই আমাদের কাম্য না। যার গেল তারই হাঁটলো, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই অল্প সময়ের ভিতরে। জামাতের আমির আরো বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুরে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল সেই রায় জনগণই দেবে। গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গোটা 2 মাস ধরে যে ভুতুরে বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। দেশে গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনো নেই, এমন মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। সকল আমলে সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি নাই, তবে স্বাধীন হওয়া উচিত। পরে বাগেরহাট কামিল মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে অংশ নেন জামাতের আমির। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে কড়া বার্তা দিলেন সরকারের 2 মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি মেনে নেবে না দেশের মানুষ। অন্যদিকে চট্টগ্রামে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনাকে প্রচলিত আইনেই হতে হবে বিচারের মুখোমুখি। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। নিজ কর্মকাণ্ডের জন্য যারা অনুশোচনায় ভোগে না কিংবা জনগণের কাছে ক্ষমা চাননি, তাদের রাজনৈতিক পুনর্বাসনেরও সুযোগ নেই। তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না।
তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগও দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটন খাতের নানা সম্ভাবনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ব্লু ইকোনমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে, ইনশাআল্লাহ সেটা হবে। এখানে সমুদ্র সম্পদ ভিত্তিক গবেষণা পরিচালিত হবে। এই জাতীয় সমস্ত ইনস্টিটিউশনগুলোকে আমরা এক জায়গায় নিয়ে আসব। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হতে হবে। কোনো বিশেষ ট্রাইব্যুনাল নয়, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় হবে তার বিচার। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাল্লাহ বিচার হবে এবং যদি প্রমাণিত হয় ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বিশ্বাস করতে চান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পলাতক ও সাবেক প্রধানমন্ত্রীকে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে ঝিনাইদহের শৈলকুপায় মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় অংশ নেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, মানুষের অনেক ক্ষমতা, কিন্তু আইনের ক্ষমতা তার তুলনায় বেশি। আইন তার সেই ক্ষমতা প্রয়োগ করবে। আইনমন্ত্রী আরও বলেন, দেশে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করি, করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা নেই, এমন দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেখানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতেও কোনো সমর্থন নেই নয়াদিল্লির। গভর্নমেন্ট হ্যাড নো রোল। একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত ওই অনুষ্ঠানে সরকারের কোনো ভূমিকা ছিল না। ওই ফোরামে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথ সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত সরকারের বিষয়ে, তার কোনোটি ভারত সরকার সমর্থন করে না। ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়া নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে জবাবদিহিতা চাওয়া উচিত ছিল, এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই এখনও শেষ হয়নি শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে নাহিদ ইসলামের অভিযোগ, পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচার বিদেশে বসেই তৎপরতা চালাতে পারছে। তিনি আরও অভিযোগ করেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বিএনপি ক্যাম্পাস দখলের পাশাপাশি স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে বলেও মন্তব্য করেন নাহিদ। কোনো ব্যক্তি প্রধানের, সরকার প্রধানের ব্যক্তিগত ইচ্ছার উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালিত হয় না। তো যদি কাঠামোগত সংস্কার না করা হয়, এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে। ইতিহাসেও আমরা দেখেছি, তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। 96 সালেও এটা হয়েছে। তো এখনও তারা যদি আবার চেষ্টা করে, তারা আবার জনগণের প্রতিরোধের মুখে পড়বে। গেল কদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে হয়েছে সংঘর্ষ, যাতে আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী। দেখা গেছে রড, লাঠি, রামদা সহ দেশীয় অস্ত্রের মহড়াও। এসব ঘটনার জন্য পরস্পরকে দুষছে দুই ছাত্র সংগঠনের সভাপতি। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলছেন, তুচ্ছ ঘটনায় ছাত্র শিবির শক্তি প্রদর্শন করছে, যাতে অস্থিতিশীল হয়ে উঠছে ক্যাম্পাস। আর ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলছেন, বিনা কারণে ঢাকা সহ সব জায়গায় পরিকল্পিত হামলা চালিয়েছে ছাত্রদল।
আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ সহ নানা কারণে ক্যাম্পাসগুলোই মুখোমুখি ছাত্রদল ও ছাত্র শিবির। গত কদিনে দেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়েছে সংগঠন দুটির নেতাকর্মীরা। চলে দেশীয় অস্ত্র নিয়ে মহড়াও, যার রেশ দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য ক্যাম্পাসগুলোই। এসব ঘটনায় ছাত্রদল ও ছাত্র শিবির পরস্পরকে দায়ী করেছে। ছাত্র শিবির বলছে বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে। অভিযোগ, মেধার পরিবর্তে আবারও পেশি শক্তির রাজনীতি ফেরত আনতে চাইছে ছাত্রদল, যা মানবে না সাধারণ শিক্ষার্থীরা। এদিকে ছাত্রদলের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোই দেশীয় অস্ত্রের মহড়া চালাচ্ছে ছাত্র শিবির, চালাচ্ছে হামলাও। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা সেখানে শক্তির মহড়া দেখিয়েছে এবং শুধুমাত্র দু হাত দিয়ে যে আঘাত করেছে সেরকম না, তারা সেখানে যত ধরনের অস্ত্র প্রদর্শন করা সম্ভব সবগুলো প্রকাশ্যে ওপেনলি ঘন্টা পর ঘন্টা। তারা শুধু ছাত্রদের উপর নৃশংস হামলাই চালায়নি, ছাত্রলীগ স্টাইলে হামলাই চালায়নি, তারা এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় কয়েক ঘন্টাব্যাপী তারা প্রকাশ্যে সশস্ত্র মহড়া দিয়েছে। এই ঘটনা ঘটার কোনো পূর্ব উল্লেখিত কোনো কারণও এখানে ছিল না। এই ঘটনা ইন্টেনশনালি ঘটানো হয়েছে এবং সুকৌশলে ছাত্রদলের পক্ষ থেকে তাদের পেশি শক্তির জানান দেওয়ার জন্য, এবং তাদেরকে হয়তো কেউ উস্কিয়ে দিয়েছে, তাই এই আঘাতগুলো করেছে। এবং প্রত্যেকটা জায়গায় ইসলামী ছাত্র শিবিরের উপর আঘাত করা হয়েছে। ছাত্র শিবিরের দাবি, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে সরকার ও ছাত্রদলকে এগিয়ে আসতে হবে। প্রশাসনকে দলীয়করণ করতে চেয়ে সরকার ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে, তুলেছে সেই অভিযোগও। এদিকে জুলাইয়ের বাকি শক্তিগুলোর সাথে সমতা বজায় রেখেই মানবিক ক্যাম্পাস গড়তে চাই ছাত্রদল। তবে কেউ ক্যাম্পাসে অপরাজনীতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে, দিয়েছে সেই ইঙ্গিত। জুলাইয়ের যে শক্তিগুলো ছিলাম এবং ইসলামী ছাত্র শিবির বলেন কিংবা অন্য যারা ছিল, তাদের সবাই যেন একটা সাম্য ভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করি এবং আমাদের মাঝে মতপার্থক্য থাকবে, কিন্তু এই ধরনের সশস্ত্র অবস্থায় কিংবা একজন আরেকজনের উপর আক্রমণ, এই পরিস্থিতি কখনোই যেন তৈরি না হয়। সহাবস্থানের রাজনীতিটা যেটা জুলাইয়ের পরে চলছিল, এইটাকে নিশ্চিত করতে হবে এবং সরকার যদি এটা না চায় তাহলে আর কারো পক্ষে এটা সম্ভব না। আর এটা আসলে সরকারের পক্ষে সদিচ্ছা নাই, তাদের সদিচ্ছার অভাবও বলবো না, তাদের সদিচ্ছাই নাই। কারণ জুলাইয়ের পরে তারা হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের যে ভিসিগুলো তারা পরিবর্তন করে দিল। এই ভিসিগুলো কি কারণে পরিবর্তন করো? দুই সংগঠনের শীর্ষ নেতাই বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়েই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আহ্বান সবার। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনা শহরের বড় বাজারের মার্কেটে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন। আগে আমরা সরাসরি দেখে নেব এখানে কি হচ্ছে। সূত্রপাত হয়েছে আধা ঘন্টা আগে, যে আগুনটি লেগেছে এখন কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেট, নেত্রকোনা শহরের কাপড়পট্টি এলাকা, এবং এখানে রেস্টুরেন্ট, কাপড়ের দোকান, অসংখ্য দোকানপাট ছিল। এখানে আগুন লাগার পরে কয়েকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না, এবং মার্কেটগুলোর ভিতরে কি আসলে মানুষজন ছিল কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে, এখন নেত্রকোনায় অনেকটা বাতাস চলে এসেছে ঝড়ের মতো, ফলে আগুন কিন্তু চতুর্দিকে বেরিয়ে গেছে এবং এই আগুনকে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অন্তত 10 থেকে 15-20টি মার্কেটে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত যে আগুনের অবস্থা সেটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস এবং পুলিশ এবং যারা উদ্ধারকর্মী আছে তারা কিন্তু উদ্ধারের চেষ্টা করছে, আসলে উদ্ধারের চেষ্টা করেও তারা কোনো প্রকার কমাতে পারছে না বা সুরাহা করা যাচ্ছে না। বলা যায় যে এখন পর্যন্ত আগুনের যে অবস্থা সেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, এবং এই অবস্থায় আসলে জরুরি সহযোগিতা ছাড়া এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা বা নিয়ন্ত্রণ করা আসলে অনেকটা কঠিন হয়ে পড়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে আগুন এবং বাতাস, ঝোড়ো বাতাসের কারণে কিন্তু মার্কেট থেকে মার্কেটে ছড়িয়ে পড়েছে, এবং বিভিন্ন মার্কেটগুলোতে মানুষজন এবং আপ্রাণ চেষ্টা করছে যে মালামাল সরানোর জন্য, এবং জীবনের ঝুঁকি নিয়ে, বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে এখানে মানুষজন চেষ্টা করছে তাদের মালামাল সরিয়ে নিতে, কিন্তু আসলে এখন পর্যন্ত মালামালগুলো সরিয়ে নেওয়া তো দূরের কথা, আসলে নিজেরা প্রাণে রক্ষা পেয়েছে কিনা এটা বলা যাচ্ছে না।
এই বড়বাজার এলাকায় যে কয়েকটি মার্কেট আছে, এখানে আসলে কাপড়ের দোকান সহ বিভিন্ন প্রকার দোকান, যে দোকানগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা এবং এগুলো পড়ে গেছে। এবং এখন পর্যন্ত জোরো বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। বেশ বাণিজ্যিক যে ভবনগুলো আছে, বাণিজ্যিক এলাকা নেত্রকোনা শহরের, সেই বাণিজ্যিক এলাকাতে কিন্তু আগুন এর মধ্যে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু মার্কেট নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় মার্কেটগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে এবং ফায়ার সার্ভিসের যে কয়েকটা ইউনিট ছিল আসলে তারা কাজ করছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গেছে বলা যায়। যদি বলা যায় যে এখানে জোরো বাতাস, আপনারা দেখতে পাচ্ছেন জোরো বাতাসের কারণে আগুনটা আসলে ফায়ার সার্ভিস বা স্থানীয়দের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন পর্যন্ত এই যে ভবনগুলোতে বা মার্কেটগুলোতে মানুষ ছিল কিনা বা ব্যবসায়ীরা ছিল কিনা, তারা বেরোতে পেরেছে কিনা তা কিন্তু এখনো নিশ্চিত করা যাচ্ছে না। পুলিশ প্রশাসন থেকে, ফায়ার সার্ভিস থেকে আসলে তারা কেউই নিশ্চিত করতে পারছে না আমাদেরকে যে এখন পর্যন্ত আগুনের যে অবস্থা বা আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা। আমি যদি আরেকটি বিষয় বলে রাখি, আগুন প্রায় 30 থেকে 40 মিনিট আগে লেগেছে। এই 40 মিনিট আগে লাগার পরেও কোনো অবস্থাতেই এই আগুনটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এবং আগুনের লেলিহান শিখা কেবলই বেড়ে চলছে, মার্কেট থেকে মার্কেটে চড়াচ্ছে এবং এই অবস্থায় আসলে খুবই কঠিন হয়ে পড়ছে। এবং বলা যায় যে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকা, যে মার্কেট এলাকাগুলোতে এখন পর্যন্ত আগুনের যে অবস্থা কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমি দেখানোর যদি চেষ্টা করি যে আগুন এবং ভয়াবহ অবস্থা, সেটা কিন্তু পারছে না। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে এখানে ফায়ার সার্ভিস যে কাজ করছে, ফায়ার সার্ভিস বা আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় উৎসুক মানুষের জন্য কিন্তু আসলে তারা তাদের কাজটুকু ঠিক মতো করতে পারছে না। কামাল, আপনাকে ধন্যবাদ। দেশে যেন আর কোনো স্বৈরশাসক তৈরি না হয়, সেজন্য সরকার কোনো ভুল করলে সবাই মিলে সংশোধন করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহত করা যাবে না, একথা বলেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়, আমরা আমাদের সরকার বদলাবো। সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শিকার আছে। যদি রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত, তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না, গণতন্ত্র মর্যাদা পেত। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়ল 18 জনের। এর মধ্যে সিলেটে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন। আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বেঙ্গল পরিবহনের চালক ও হেলপার। অন্যদিকে বগুড়ায় এরুলিয়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 দিন মজুরের, আরও 15 জন আহত। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। এদিকে বিকেলে একই এলাকায় দুর্ঘটনায় প্রাণ যায় আরও 2 জনের। সকাল 7টা বেজে 5 মিনিট, ঠিক তখনই রোমহর্ষক দুর্ঘটনার সাক্ষী হলেন সিলেট ওসমানীনগরবাসী। পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল ইউনিক পরিবহনের একটি বাস। পথে কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সাথে হয় মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশের খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাস। ঘটনাস্থলে প্রাণ হারান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুসহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠিয়ে অ্যাক্সিডেন্ট হল। কিরা অ্যাক্সিডেন্ট? বাস অ্যাক্সিডেন্ট। তাই তুই যাওয়ার কথা না, সেটার কইয়া গেছে। আমার এক বন্ধু আমার এখানে মারা যায়, আমার সাথে যাইছিল, ডাইনে বসা ছিল। আরেক বন্ধু ছিল ভাই, ও খুব সুস্থ আছে। আর অনেক চিৎকার যা হয়, কান্না শব্দ। মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নিহতদের 2 জন কিশোরগঞ্জ, 2 জন সিলেট এবং 1 জন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হানিমুনে আসছিল বন্ধু বান্ধবের লোকের সাথে বাড়িতে যাচ্ছিলেন, উনি ইউনিক বাসে বাড়িতে যাচ্ছিলেন। উনি বিশ্ব রোডে উনি নামতো আর কি। তো এখানে তো প্রতিমধ্যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটে গেল। ঢাকার দিকে যে গাড়িটি এসছে, এইটা হয়তো তারা রাতের পরিবহন ছিল, আমরা যে নাইট কোচ বলি। সেক্ষেত্রে হয়তো সে ড্রাইভার সারা রাত চালানোর পরে এখানে ড্রাউজি হয়ে গেল, সেখানে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে এসে একটু ডান দিকে চলে গেছিল, তাই মনে হচ্ছে।
এদিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজারে ভোরে কাজের সন্ধানে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন দিনমজুর। এরই মাঝে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের চালক এরুলিয়া বাজারে নিয়ন্ত্রণ হারান। চাপা পড়ে রাস্তার পাশে অপেক্ষারত শ্রমিকরা। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। হাসপাতালে নিলে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, কিন্তু কোনো স্পিড ব্রেকার কেউ দেয় না। তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল, আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপরে উঠাইছে। দুর্ঘটনার প্রতিবাদ এবং এরুলিয়া বাজারে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বগুড়া নওগাঁ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। 4 ঘন্টা পর কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। নিহতদের মধ্যে রয়েছেন গাইবান্ধার আমিনুল ইসলাম, নূর আলম ও সাইদ। তাজমুল ইসলামের বাড়ি জয়পুরহাট, বগুড়ার বেলাল এবং আনোয়ারুল ইসলামের বাড়ি দিনাজপুরে। মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে বিকেলে বগুড়ার এরুলিয়া এলাকাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাপ্তাহিক ছুটির দিন হলেও হাম ও উপসর্গ সহ রোগীদের নিয়ে হাসপাতালগুলোয় স্বজনদের ভিড়। গত 24 ঘন্টায় ডিএনসিসি হাসপাতালে 318 রোগী ভর্তি হয়েছে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে আছেন 54 জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। হাসপাতাল সূত্র জানায়, আতঙ্ক কাটলেও এখনও হাসপাতালে আসা রোগীর সংখ্যা কমছে না। আজও 3 জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 863 জনে। একের পর এক শিশুকে নিয়ে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অভিভাবকরা। জুরাইন থেকে এসেছে এই পরিবারটি। 1 সপ্তাহ যাবৎ 8 মাসের মাহিরার শরীরে দেখা দিয়েছে হামের উপসর্গ। সন্তানের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন মা। জ্বর থামতেছে না, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও, যার জন্য এখানে আমাদেরকে ওইখানে টেস্ট করছি, করার পরে ধরা পড়ছে আর কি যে ওর হাম, আবার মুখে র্যাশ বেরিয়েছে। অনেক শিশুকে অন্য হাসপাতাল থেকেও পাঠানো হচ্ছে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে, কারণ অবস্থা সংকটাপন্ন। সেখানে পর্যাপ্ত চিকিৎসা না পেয়েই এখানে আসছেন অভিভাবকরা। হাসপাতালটিতে গত 24 ঘন্টায় ভর্তি রোগীর সংখ্যা 318 জন, আইসিইউতে ভর্তি 54 জন। প্রতি ঘন্টায় বাড়ছে এই সংখ্যা। বাচ্চার যে হামের লক্ষণ দেখা দিচ্ছে, তো আপাতত এখন বলছে ভর্তি করতে বলছে। প্রায় সপ্তাহখানেক ধরে এরকম চলতেছে। 4 দিন থেকে জ্বর আর ঠান্ডা কাশি আছে। গতকাল থেকে এরকম রেশ মানে হামের মতো উঠছে। বাসায় কারো হাম ছিল না, হঠাৎ করে জ্বর আসলো সোমবার দিন বিকালে। এরপরে জ্বর 1 দিন 2 দিন, দ্বিতীয় দিন থেকে এই ঠান্ডা কাশি, একটু পাতলা পায়খানা। শরীরে আর কি লাল লাল ছোট ছোট স্পট পড়ে গেছে, ঠিক আছে, আর কি হামের মতোই আর কি। যাদের অবস্থা খানিকটা ভালো তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে, আবার অনেককে ভর্তি রাখা হচ্ছে হাসপাতালে। দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী নিয়ে হাসপাতালে ছুটে আসছেন স্বজনরা। তারপর ভর্তি দিতে চাইছিল না, আমরাই মানে জুড়ে ভর্তি থাকতে চাইতাছি না। ভর্তি দেয় নাই, বলছে যে বাসায় ওষুধ দিয়া দিছে, যদি ভালো হয়ে যায় ভালো হইব, না হলে যদি জ্বর বমি বেশি হয় পাতলা পায়খানা তাহলে ভর্তি করতে। ঔষধ টষধ দিয়ে দিয়েছে ডাক্তারে, পরে বলছে যে শ্বাসকষ্ট যদি বাড়ে তাহলে নিয়ে এসেন কালকেরা, ওই জন্য আজকেরা আসছে। সংক্রমণ শুরুর পর 15 মার্চ থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে 863 জন মারা গেছেন, যাদের বেশিরভাগই শিশু। নতুন আক্রান্ত 1218 জন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ শুরুর পর চট্টগ্রামে কেটেছে গ্যাস সংকট। বন্ধ সব পাম্প খুলেছে। টানা 4-5 দিন চরম ভোগান্তির পর স্বস্তিতে যানবাহন চালকরা। তবে গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বেশ ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ীরা। গত কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে ওয়াসা মোড়ের এই সিএনজি ফুয়েলিং স্টেশন। গ্যাস নিতে সকাল থেকে রাত অবধি যানবাহনের লাইনও নেই। সরবরাহ শুরু হওয়ায় কয়েকদিনের ভোগান্তির পর চাহিদা অনুযায়ী মিলছে গ্যাস, ফলে স্বস্তিতে চালকরা। গ্যাস লইতে আমরা সকালে সিরিয়াল দিলে রাতে 2টা গ্যাস পাইতাম, সারাদিন পাম্পে না খাইয়া এখানে কাটাইছি। 1 তারিখের বাজে 5 তারিখ পর্যন্ত বহুত কষ্ট করছি আমরা। এখন আলহামদুলিল্লাহ এখন কষ্ট নেই, আলহামদুলিল্লাহ ভালো আছে। কালকে থেকে মোটামুটি অনেকটা ভালো আছে, পাওয়া যাচ্ছে, মানে সিরিয়ালও কম। আমি আসছি যে কোনো সিরিয়াল দিতে হয় নাই, 10 মিনিটের মধ্যে আমি মোটামুটি গ্যাস পেয়ে গেছি। চালকদের অভিযোগ, দাম বৃদ্ধির জন্য এতদিন কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল একটি পক্ষ। সংকটটা যাতে
না হোক, যাতে দ্রুতভাবে সরকার এটা সমাধান করে। গ্যাস তো দেশে অপরিণত নাই, কিন্তু দেশটা বন্ধ করে দিয়ে ওরা সিন্ডিকেট করে রাখে। আমার মনে হয় না যে গ্যাসের কোনো সংকট আছে, এটা সিন্ডিকেট করে আপনার দাম বাড়ানোর জন্য এটা করা হয়েছিল। সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে গ্যাস দেওয়া, মানুষ শান্তিতে চলক, এটাই আমরা চাই। গ্যাসের প্রেসার আছে পর্যাপ্ত, ফলে নেই সংকট। আপাতত আর সংকটের সম্ভাবনা নেই বলছে সিএনজি ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। যেটা মানে দরকার একদম ফুল প্রেসার এখন সরবরাহ এখন ফুল, গাড়তি নাই। কয়েকদিন ধরে যে অবস্থা ছিল অ্যাভেলেবেল গাড়ি ছিল, কালকে থেকে গাড়ি কমে গেছে। 5 আগস্ট থেকে মহেশখালীর এলএনজি টার্মিনালে প্রায় 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র, কলকারখানা ও বাসাবাড়িতেও কেটেছে গ্যাস সংকট। তবে এ কদিনে বেশ ক্ষতি হয়েছে বলছেন ব্যবসায়ী নেতারা। গ্যাস সংকটের ফলে দেশে শিল্প উৎপাদন যেমন ব্যাহত হয়েছে, জনদুর্ভোগও বৃদ্ধি পেয়েছে। শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয় সেটাকে গুরুত্ব দিয়ে সরকার অতি সত্বর এই সমস্যার সমাধান করবে বলে আমরা আশা করছি। সম্প্রতি মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে গত কয়েকদিন গ্যাস সংকট দেখা দেয়। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি দেখতে ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তবে স্মৃতি দেখতে এসে অনেককেই দীর্ঘ লাইনে অপেক্ষা করে টিকিট না পেয়ে ফিরে যেতে হয়েছে। অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগ করেছেন অনেকে। দুপুর গড়ানোর আগেই রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে তৈরি হয় দীর্ঘ সারি। বেলা 3টায় জাদুঘর খোলার কথা থাকলেও তার আগেই শত শত মানুষ টিকিটের আশায় অপেক্ষা করতে থাকেন। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কাছ থেকে দেখতে এসেছেন। বাচ্চাদের নিয়ে আসলাম যে জুলাই জাদুঘর দেখব। মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসছে, যেমন আমি কুমিল্লা থেকে আসছি। তো আমি যদি আজকে না দেখতে পারি, আমি আবার কবে সুযোগ হবে আসার জন্য? তাহলে আমার জিনিসটা আজকে দেখাটাই জরুরি ছিল। ঢোকা তো সম্ভবই না, যেটা দেখতেছি আসলে টিকিটই তো কাটতে পারি না। আমি ঢুকতে পারছি বা ঢোকার পরে টিকিট কাটছি, কিন্তু ভিতরে আমার ফ্যামিলি, বাচ্চা, ওনাদেরকে নিতে পারছি না। তবে দর্শনার্থীদের এই আগ্রহের সঙ্গে বেড়েছে ভোগান্তিও। অভিযোগ, ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই কাটতে পারেননি টিকিট। অনেকে ঢুকতে না পেরে ফিরে যান বাড়ি। অভিযোগ করেন অব্যবস্থাপনা নিয়ে। তারা একটা পরিবেশ সুন্দর করতো যে এখানে টিকিট কাটে, এই গেট দিয়ে লোক ঢুকতেছে, ওই গেটে টিকিট কাটতে, তাও তো তারা করতেছেন। একটা থেকে ওখানেও আমরা দাঁড়ানো আছি, অলরেডি টিকিট কাটা হয়েছে, যারা টিকিট কাটছে তারাও ভিতরে ঢুকতে পারতেছে না। ওদের ম্যানেজমেন্টের ফার্স্ট অফ অল কোনো ঠিক নেই, যার কারণে এখন পর্যন্ত ঢুকতেও পারছি না, আগানোর কোনো ওয়ে নেই। ফ্যাসিবাদ এই দেশ থেকে তাড়ানোর পরে আমরা চাই না এরকম অব্যবস্থাপনা, চাই না। আমার মনে হয় সরকারের উচিত একাধিক গেট রাখা এবং একটা শৃঙ্খলার মাধ্যমে আসলে এটাকে নিয়ে আসা দরকার। জাদুঘরের ভেতরে প্রদর্শিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র, নথিপত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রী। সংরক্ষণ করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের বিভিন্ন অংশ, যা ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। লাল টেলিফোনটা আমরা দেখতে পারছি, এটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগলো। ম্যাক্সিমাম মানুষজন হলো শেখ হাসিনার সাথে কথা বলতেছে, হ্যাঁ জাফা কবে আসবেন, আমরা আপনাকে মিস করতেছি। দেশপ্রেমিক মানুষ যারা, তারা তাকে যেভাবে উৎখাতের জন্য যে কার্যকলাপগুলো করে সেগুলোই মূলত এখানে স্মৃতি হিসাবে রেখেছে এবং বাচ্চাদেরকে অর্থাৎ নেক্সট প্রজন্মকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসা। উনি কিভাবে এখানে থেকে আরামায়েশে থেকে গুণ এবং খুমের নির্দেশ দিতেন, এসির ভিতরে থেকে কোন খাটে শুয়ে উনি নির্দেশ দিতেন, এগুলো মূলত আমরা দেখার জন্য এসেছি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর ঘিরে মানুষের আগ্রহ স্পষ্ট। নির্বিঘ্নে টিকিট কেটে এই জাদুঘর ঘুরে দেখার সুযোগ চান দর্শনার্থীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। 27 বছরে পদার্পণ করল চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকা। সন্ধ্যায় রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে আয়োজন করা হয় জমকালো মিলন মেলা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দলমত নির্বিশেষে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে শুধু চট্টগ্রাম নয়, দেশের উন্নয়নেও দ্রুত এগিয়ে যাবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা। সংগঠনের বর্তমান ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, হেড অফ নিউজ তহিদুল ইসলাম সহ ঢাকায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও কারচুপির জেরে এবার ছাত্র ও চাকরি প্রত্যাশীদের বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড।
রাজধানীর জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামের অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিয়েছেন শিক্ষার্থীরা। 2 সপ্তাহ ধরে চলছে কর্মসূচি ও অনশন। রাজ্য সরকার আলোচনার আশ্বাস দিলেও এখনও তা টেবিলে গড়ায়নি। আন্দোলনের সমর্থন দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লির উত্তাপ কমতে না কমতেই ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভের আজ 2 সপ্তাহ ধরে চলা আন্দোলন ধারণ করেছে বিশাল আকার। ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে গেল বুধবার থেকে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে অবস্থান করছেন বিপুল সংখ্যক চাকরি প্রার্থী। যোগ দিয়েছেন বিভিন্ন বয়সী শিক্ষার্থীরাও। চলছে আমরণ অনশন কর্মসূচি। আমার চেহারাই স্বাস্থ্যের অবস্থা বলে দিচ্ছে। আমি কেবল শুনতে, ভাবতে এবং একটু কথা বলতে পারি, বাকি অঙ্গ প্রত্যঙ্গ সাড়া দিচ্ছে না। সরকারের মনোভাব শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত অসংবেদনশীল। একসঙ্গে এমন একটি ব্যবস্থা প্রণয়ন করব যেখানে কারচুপি ও প্রশ্ন ফাঁস অসম্ভব। 5 জুলাই প্রকাশিত হয় ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে প্রশ্নফাঁস ছাড়াও 50 লাখ থেকে 1 কোটি রুপিতে পোস্ট বিক্রির গুরুতর অভিযোগ ওঠে। আন্দোলনরতদের দাবি অবিলম্বে সেই পরীক্ষা বাতিল করা হোক। একই সাথে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও তোলা হয়। 14 দিন ধরে কর্মসূচি চলছে। মুখ্যমন্ত্রী আলোচনার উদ্যোগ নিয়েছিলেন, সমন্বয়ের অভাবে তা হয়নি। আমাদের উদ্দেশ্য কখনোই রাষ্ট্রকে অশান্ত করা ছিল না। দাবি পূরণ হলে সন্ধ্যের মধ্যেই চলে যাব। যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে সেগুলো বিক্রির জন্য তোলা হলে হতাশাজনক। সরকার কখন আমাদের বৈঠকে ডাকবে তার অপেক্ষায় আছি। প্রতিনিধি দল প্রস্তুত, সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে চাই না, কিন্তু আমরা সকলের নৈতিক সমর্থন চাই। এদিকে অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝাড়খণ্ডের কংগ্রেস জোট সরকারের নীরবতাকে কটাক্ষ করছে বিরোধী দল। শুক্রবারও রাজ্য বিধানসভার বাইরে বিক্ষোভ করেছেন বিজেপি এমপিরা। 25 থেকে 27 জুলাই জেপিএসসির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলনের জেরে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। চুক্তি অনুযায়ী 3 দেশের যে কোনো একটির উপর হামলাকে সবার বিরুদ্ধে আঘাত হিসেবে গণ্য করা হবে। শুক্রবার মক্কায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে বৃহস্পতিবার সৌদিতে পৌঁছান পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে অভ্যন্তরীণ নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তিতে স্বাক্ষর করল দেশগুলো। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।